নমস্কার, আমি দিয়া। খবর শুনছেন বাংলা সংবাদ চ্যানেল থেকে। জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা 40টি তাজা খবর। প্রতিদিনের সেরা খবরগুলি আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। তৃণমূলের বিদ্রোহী সাংসদদের নতুন ঠিকানা, কতটা ধনী এনসিপিআই দলটি, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। স্মার্ট মিটারে 1000 টাকার রিচার্জে মাসে কতদিন চলবে বিদ্যুৎ, জানুন খরচের আসল হিসাব। সুদীপ দেবকে ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা দিল রাজ্য। শ্রীলঙ্কায় 3টি ম্যাচে মাত্র 1টি ছক্কা, আইপিএলে ঝড় তুললেন, এখন কেন রান পাচ্ছে না বৈভব, সামনে এলো কারণ। ক্রমেই বাড়ছে গরমের পারদ, ফের কি রাজ্যে নতুন করে শুরু হবে গরমের ছুটি? 15 কোটি না দিলে জয়নিং বন্ধ, সিবিআই চার্জশিটে অভিষেককে নিয়ে বিস্ফোরক তথ্য। জনকল্যাণ শিবিরে আয়ুষ্মান ভারতের নাম নথিভুক্ত করবেন, সঙ্গে অবশ্যই রাখুন এই নথিগুলো। হরমুজ খুলে যাওয়ার খবরেই দেশের দাম কমছে পেট্রোল ডিজেলের, কলকাতায় আজ কত রেট? এমসের 1484টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি, আগ্রহী প্রার্থীরা দ্রুত আবেদন করুন। মৃত্যুর কয়েক ঘন্টা আগেও হাসি মুখে নাচ, ঘর থেকে উদ্ধার হলো কুমকুম ভাগ্য খ্যাত অভিনেত্রীর দেহ। কেন্দ্র ও রাজ্যের 55টি প্রকল্পের সুবিধা দিতে 1100 স্থানে শুরু হলো জনকল্যাণ শিবির, শুভেন্দুর হাতে কর্মসূচির সূচনা নন্দীগ্রামে। কাকলিদের ভরসার এনসিপিআই প্রধান কুণ্ডু দম্পতি, জানেন দলের কত সম্পত্তি? আমি দিদিকে ছাড়বো কেন, মুখ খুললেন নয়না। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের শিবির বদল নিয়ে কি বললেন বিধায়ক স্ত্রী? দড়িতে বাঁধা শরীর, চোখে জল, কন্নড় ভাষায় প্রাণ ভিক্ষা, কুলতলিতে কেরালার যুবকের নৃশংস পরিণতি কাঁপিয়ে দিল রাজ্যকে। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেই নজিরবিহীন হেনস্থার মুখে পড়েন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সোমবার বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বৈঠক সেরে বেরোনোর সময় তাকে লক্ষ্য করে কাঁচা ডিম ছোড়ে এক যুবক। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ইতিমধ্যেই। কলকাতা পুলিশ কমিশনার এবং কালীঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কুণাল ঘোষ। এই ঘটনায় চন্দন দাস নামে এক যুবকের বিরুদ্ধে রাত 11:15 নাগাদ কালীঘাট থানায় এফআইআর দায়ের করেছেন কুণাল ঘোষ। এফআইআর দায়ের করার পর তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ডিম ছোড়া জানোয়ার তার বিরুদ্ধে কালীঘাট থানায় এফআইআর করলাম। রাত 11:15 একা এসেছি, ওই কটা ছেলে জড়ো হয়ে আবার অসভ্যতা করতে এসেছিল। সে যাক, বিকেলের বাদরটাকে গ্রেফতার করতে হবে অবিলম্বে। এই ঘটনার পর কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ উগরে দেন। তিনি লেখেন, একসময় 150-200 জন কুণাল ঘোষকে কিছু করতে পারেনি, এরা ডিম ছুঁয়ে কাবু করবে। পুলিশ কমিশনারকে জানিয়েছি, কালীঘাট থানাতেও জানিয়েছি। তার সাফ কথা, পুলিশ নিষ্ক্রিয় হয়েছিল। এটাকে জনরোষ বলবেন না, এটাকে প্ররোচনা বলে। পরে ফেসবুক পোস্টে কুণাল লেখেন, শুনলাম ডিম ছোড়া বাদরটা নাকি মমতাদের বাড়ি সিআইডি রেডের সময় পুলিশের উইটনেস ছিল, সিজার লিস্টেও নাকি ওরই সই। তাহলে কি ওই বাড়িকে ঘিরে হামলার রেকি করানো হয়েছিল? জেড ক্যাটাগরির নিরাপত্তা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি ঘিরে এসব কি? আজ যারা আক্রমণ করলো গ্রেফতার চাই। ওই ছেলেটাই উইটনেস হিসেবে ঢুকেছিল কিনা তদন্ত হোক। যদি তাই হয় তাহলে মমতাদি নিরাপদ নন, তার বাড়ি ঘিরে কোনো খারাপ পরিকল্পনা চলছে। আমি ডিম ভালোবাসি, এসব ছ্যাঁচড়ামি করে আমাকে নড়ানো যাবে না। ভোট পরবর্তীর রাজনীতির পারদ তুঙ্গে, পরিবর্তিত পরিস্থিতিতে প্রতিদিনই তৃণমূলের অন্দরে ভাঙনের খবর সামনে আসছে। এদিকে আজ মঙ্গলবার ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে সিআইডি দফতরে। ডিজে মন্তব্য সংক্রান্ত মামলায় তাকে তলব করা হয়েছে। এবার শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখলেন বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। কল্যাণকে লোকসভা থেকে বহিষ্কারের আবেদন জানালেন। স্পিকারকে লেখা চিঠিতে কাকলি অভিযোগ করেছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বারবার মৌখিকভাবে অপমানজনক ভাষা ব্যবহার করেছেন। বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর থেকে একের পর এক তৃণমূল সাংসদ দলের বিরুদ্ধে সরব হন। তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদদের নেতৃত্ব দিতে দেখা গিয়েছে কাকলিকে। সেখানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে বিক্ষুব্ধ সাংসদদের নিয়মিত নিশানা করে চলেছেন কল্যাণ। এই পরিস্থিতিতে কল্যাণকে বহিষ্কার করার আবেদন জানিয়ে ওম বিড়লাকে চিঠি লিখলেন কাকলি। চিঠিতে কাকলি লিখেছেন, কল্যাণের এই আচরণ শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, বরং মহিলা সাংসদদের প্রতি ধারাবাহিক হয়রানি ও ভয় প্রদর্শনের একটি অংশ। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ও আচরণ লোকসভার মর্যাদা, শৃঙ্খলা ও সংসদীয় রীতিনীতিকে ক্ষুণ্ণ করেছে। অভিযোগে বলা হয়েছে, এই আচরণ বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি ইচ্ছাকৃত প্রবণতা। ওম বিড়লাকে আবেদন জানিয়ে চিঠিতে কাকলি লিখেছেন, ভবিষ্যতে এই ধরনের আচরণ রোধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক। লোকসভার পক্ষ থেকে প্রয়োজনীয় শাস্তিমূলক কিংবা শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করা হোক।
রুল 314(1) উল্লেখ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে লোকসভা থেকে বহিষ্কার করার সুপারিশ বিবেচনার দাবি জানিয়েছেন কাকুলি। দুদিন আগে কাকুলির পুত্র বৈদ্যনাথ ঘোষ দস্তিদার মমতা বন্দ্যোপাধ্যায় সহ যে 5 জনকে আইনি নোটিশ পাঠিয়েছেন সেখানে কল্যাণের নাম রয়েছে। এবার শ্রীরামপুরের সাংসদকে বহিষ্কারের আবেদন জানিয়ে কাকুলি চিঠি লিখলেন ওম বিড়লাকে। রাজনীতির কারবারিরা বলছেন, তৃণমূলে এই ভাঙনের সময় কল্যাণের বিরুদ্ধে স্পিকার পদক্ষেপ করলেও আরও সমস্যায় পড়বে ঘাসফুল শিবির। কাকুলির চিঠির প্রেক্ষিতে ওম বিড়লা কোনো পদক্ষেপ করেন কিনা সেটাই এখন দেখার। উত্তর 24 পরগনার স্বরূপনগর থানা এলাকার বাসিন্দা সিরাজুলের বাড়ি থেকে ভারত বাংলাদেশ সীমান্তের দূরত্ব 4 কিলোমিটার। এতদিন যে ব্যবসাটা তিনি চালাতেন তার নাম ধুর পারাপার, অর্থাৎ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সীমান্ত পেরোনোর ব্যবস্থা করা। উত্তর 24 পরগনার স্বরূপনগর থানা এলাকার বাসিন্দা সিরাজুলের বাড়ি থেকে ভারত বাংলাদেশ সীমান্তের দূরত্ব খুব বেশি হলে 4 কিলোমিটার। এতদিন যে ব্যবসাটা তিনি চালাতেন স্থানীয় লজে তার নাম ধুর পারাপার, অর্থাৎ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সীমান্ত পেরোনোর ব্যবস্থা করে দেওয়া। কিভাবে চলতো সেই ব্যবসা? সীমান্তমুখী রাস্তার ধারে সিরাজুলের বাড়ির বারান্দায় বসে অনেক সাধ্য সাধনার পরে সেই অন্ধকার জগতের অলিগলির সুলুক সন্ধান দিতে রাজি হলেন তিনি। শর্ত একটাই, কোনোভাবেই পরিচয় প্রকাশ্যে আনা চলবে না। আর শিকারি, পদ্মাবিলা, হাকিমপুর, তারালি, আমুদিয়া, খলসি, দবিলা, কৈজুরি, গাবরডা, পাইকরডাঙ্গা, পানিতর, ঘোজাডাঙ্গা, সোলাদানা, হরিহরপুর, দক্ষিণ বাগন্ডি, টাকি, সোনাই আর ইছামতি নদীর মাঝে ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর সার দিয়ে একের পর এক জনপদ। কোনোটি প্রত্যন্ত গ্রাম, কোনোটি জমজমাট গঞ্জ, কোনোটি বিলের মাঝে বিচ্ছিন্ন দ্বীপ, কোনোটি সরকারি স্থলবন্দর, কোনোটি আবার ঐতিহ্যশালী প্রাচীন মফস্বল শহর। বনগাঁ মহকুমার প্রান্ত থেকে শুরু হয়েছে এই এলাকা, শেষ হয়েছে সুন্দরবনের উত্তর পশ্চিম কোণ স্পর্শ করে। সিরাজুল জানাচ্ছেন, এই বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে রয়েছে অসংখ্য ঘাট, অর্থাৎ সীমান্ত পারাপারের সুবিধাজনক এলাকা। সিরাজুলের কথায়, কোন ঘাটে কখন নজরদারি কম থাকে তার খবর আমাদের থেকে ওপারের লোকেরা বেশি রাখতো, সেই বুঝে চলতো ধুর পারাপার। এপার ওপারের মধ্যে সমন্বয় হতো কিভাবে? সিরাজুলের দাবি, যেহেতু বাংলাদেশের লোকেরাই সীমান্তে নজরদারির ব্যাপারে বেশি খবর রাখতেন, ফলে তারাই ঠিক করতেন কবে কখন কোন ঘাট দিয়ে লোক ঢোকানো হবে। সেই মতো সীমান্ত থেকে ঢিলছোড়া দূরত্বে নিরাপদ জায়গায় ধুরদের জড়ো করা হতো। সীমান্তের এপারে অর্থাৎ ভারতীয় এলাকায় ধান বা পাট ক্ষেতের ঝোপঝাড়ে ঘাপটি মেরে বসে থাকতেন লাইনম্যানেরা, যাদের কাজ লাইন ক্লিয়ার আছে কিনা, অর্থাৎ বিএসএফ এর টহলদারির দল কোন এলাকা থেকে কোন এলাকায় যাচ্ছে, কোন জায়গায় কখন কতক্ষণের জন্য নজরদারি নেই সেই খবর ফোন করে সীমান্তের ওপারে পৌঁছে দেওয়া। সেই সবুজ সংকেত পেলেই ঘাট পার্টি নিমেষে সীমান্ত পার করিয়ে দিত ধুরদের। পারাপার শুধু রাতে হতো না, সারাদিনে যখন সুযোগ মিলত তখনই হতো। আমেরিকায় কর্মরত স্বরূপনগরের এক যুবক ভিসা নবীকরণ নিয়ে সমস্যায় পড়েছিলেন। মার্কিন প্রশাসন ওই যুবকের জন্মের শংসাপত্র দেখতে চেয়েছিল, কিন্তু 1986 সালে জন্মানো সেই যুবকের কাছে শংসাপত্র ছিল না। তিনি তার সহপাঠী তৃণমূলের স্থানীয় এক নেতার শরণাপন্ন হন। তিনি আবার দ্বারস্থ হন সেই প্রাক্তন প্রধানের। তৃণমূলের ওই নেতার কথায় প্রাক্তন প্রধান সরিয়ে রাখা লেটার হেড বার করলেন, তাতে নির্দিষ্ট সাল তারিখ বসালেন। সেই সময়কার প্রধানের হস্তাক্ষর নকল করে ব্যাক ডেটে সই করলেন। তারপরে একটা অ্যালুমিনিয়ামের বাটি বার করলেন, সেই বাটির তলা দিয়ে সার্টিফিকেটটা ঘষতে লাগলেন। কিছুক্ষণের মধ্যেই সার্টিফিকেটটার উপরে কালো কালো ছোপ পড়ে গেল। দেখে মনে হচ্ছিল পুরনো কাগজ। এখানেই শেষ নয়, ওই তৃণমূল নেতা বলছেন, সেদিনই আমাকে সার্টিফিকেটটা উনি দেননি, বললেন 2 দিন পরে দেবেন। কাগজটাকে যাতে সত্যি সত্যিই পুরনো দেখায় তাই উনি কোণগুলো একটু মুড়ে মুড়ে দিলেন, ধারগুলো সামান্য ছিঁড়ে ফেললেন। সেই অবস্থায় কাগজটাকে 2 দিন একটা চালের বস্তায় ঢুকিয়ে রাখলেন। তারপরে যখন আমার হাতে দিলেন তখন দেখলে কে বলবে যে ওটা 1986 সালের কাগজ নয়? দলীয় নেতার সঙ্গে পরিচয়ের খাতিরে কাজটা বিনা পয়সাতেই করে দিয়েছিলেন ওই প্রাক্তন পঞ্চায়েত প্রধান, কিন্তু নিজের মুনসিয়ানা কাজে লাগিয়ে অনুপ্রবেশকারীদের কাছ থেকে হাজার হাজার টাকা কামিয়েছেন। কারো কাছে 500,000 টাকায় করেছেন, কারো আবার মৌকা বুঝে 10 থেকে 15,000 টাকাও নিয়েছেন। তবে রোজগার যে শুধু তার একার ছিল এমন নয়, এসডিও বা বিডিও অফিসের কর্মীদের একাংশও যুক্ত ছিলেন অনুপ্রবেশের এই অনুসারী ব্যবসায়। কলেজে ভর্তি প্রক্রিয়া, দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যে স্যাটা গরম করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। মন্ত্রীর মুখের এই বিশেষ আঞ্চলিক শব্দটিকে কেন্দ্র করেই এখন শিক্ষাঙ্গন থেকে শুরু করে ভাষাবিদদের অন্দরে তীব্র বিতর্ক। কলেজে ভর্তি দুর্নীতি প্রসঙ্গ টেনে সম্প্রতি একটি সাক্ষাৎকারে মন্ত্রী বলেন, কোথাও যদি কলেজে ভর্তি নিয়ে কেউ টাকা তুলছে, সে যাই হোক, হঠাৎ বিজেপিও যদি হয়, শোনা যায় স্যাটা গরম করে দেওয়া হবে।
এই শব্দের অর্থ খুঁজতে গিয়ে যখন রাজ্য রাজনীতি ও শিক্ষা মহলে হইচই পড়ে যায়, তখন নিজের জেলা বীরভূমের ভাষার দোহাই দিয়েছেন মন্ত্রী। তার দাবি, বীরভূমের অর্থ হলো উচিত শিক্ষা দেওয়া বা কঠোর শাস্তি দেওয়া। তিনি স্পষ্টই জানান, বীরভূমের সন্তান হিসেবে তিনি নিজের আঞ্চলিক ভাষায় কথা বলবেনই। তবে মন্ত্রীর এই ব্যাখ্যা মানতে নারাজ রাজ্যের সাহিত্যিক ও ভাষাবিদেরা। সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় স্পষ্টই জানিয়ে দিয়েছেন, এটি ভালো শব্দ নয়, যৌনাঙ্গ অর্থে ব্যবহার করা হয়ে থাকে। ভাষাবিদ তথা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য পবিত্র সরকারও জানান, এমন শব্দ তিনি আগে শোনেননি। বাংলা অকথ্য শব্দের অভিধান এই শব্দটিকে আপত্তিকর হিসেবেই দেখানো হয়েছে। শিক্ষা দপ্তরের মতো একটি সংবেদনশীল দপ্তরের শীর্ষে বসে মন্ত্রীর এই ধরনের শব্দ প্রয়োগ রুচিবোধের পরিপন্থী বলেই মনে করছে শিক্ষা মহলের একাংশ। অবশেষে সমগ্র পশ্চিমবঙ্গে প্রবেশ করল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সোমবার 15 জুন দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্যেই বর্ষা প্রবেশ করেছে। তবে বর্ষা এলেও দক্ষিণবঙ্গের আবহাওয়া এখনও শুষ্ক এবং অস্বস্তিকর গরমের দাপট অব্যাহত। কলকাতা সহ অধিকাংশ জেলায় বৃষ্টির দেখা নেই, যা এপ্রিল মে মাসের তাপপ্রবাহের কথা মনে করাচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার 16 জুন দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় ঘন্টায় 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। যদিও এই বৃষ্টির গরম থেকে সম্পূর্ণ স্বস্তি দেবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের চিত্র সম্পূর্ণ ভিন্ন। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং সহ অন্যান্য জেলাগুলিতেও ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আগামীকালের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বুধবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির মাত্রা আরও বাড়বে। জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারেও ভারী বৃষ্টি হতে পারে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান এবং উত্তর 24 পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 2026-এর 4 মের পর থেকেই যেন তৃণমূল কংগ্রেসের ওপর অভিশাপ নেমে এসেছে। শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে জেলা স্তরের নেতারা জনরোষ এবং অভ্যন্তরীণ ভাঙনের জেরে যে বিপর্যস্ত রাজ্যের শাসক দল অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে কুণাল ঘোষ একে একে শীর্ষ নেতৃত্ব ডিম হামলার শিকার হওয়ায় রাজনৈতিক মহলে জোর চাঞ্চল্য। এনসিপিতে বিদ্রোহী সাংসদদের দিল্লির সংসদীয় রাজনীতিতে তৃণমূলের বড় ধাক্কা। খবর অনুযায়ী দলের 20 জন বিদ্রোহী সাংসদ একটি পৃথক গোষ্ঠী গঠন করে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা এনসিপিতে যোগদান করেছেন। গত 28 মে এনসিপি প্রেসিডেন্ট শিউলি কুণ্ডুর পদত্যাগের পরই এই পট পরিবর্তন ঘটে। নতুন সমীকরণে বিদ্রোহী গোষ্ঠীর নেতৃত্বে উঠে এসেছেন কাকলি ঘোষ দস্তিদার, যিনি এনসিপির রাজনৈতিক বিষয়ক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগতদের দাবি, এই যোগদান অবৈধ এবং তিনি সাংসদদের অযোগ্য ঘোষণার আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। কলকাতায় ঋতব্রতর মাস্টার স্ট্রোক, রাজধানীর বাইরের চিত্রটি আরও ভয়াবহ মমতার জন্য। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের প্রায় 65 জন বিধায়ক প্রকাশ্য বিদ্রোহ ঘোষণা করেছেন। বিধানসভার স্পিকার ঋতব্রতকে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ায় মমতার আইনি সংকট বহুগুণ বেড়েছে। ঋতব্রত সরাসরি দাবি করেছেন, এটি তৃণমূলের ভাঙনের শুরু। তার দাবি, আসল তৃণমূল কংগ্রেস এখন আমাদের সঙ্গেই আছে। এই ঘোষণায় দলের ব্লক স্তর পর্যন্ত ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। মমতার সামনে 2 রণাঙ্গন ও নির্বাচন কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায় এখন উভয় সংকটে। তাকে একই সঙ্গে 2টি রণক্ষেত্রে লড়াই করতে হচ্ছে। দিল্লিতে বিদ্রোহী সাংসদদের দলত্যাগ আটকানো এবং কলকাতায় দলের ওপর নিজের কর্তৃত্ব বজায় রাখা। নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ, নির্বাচন কমিশন যদি প্রতীক বা দলের স্বীকৃতির বিষয়ে কোনো হস্তক্ষেপ করে তবে তৃণমূলের বর্তমান নির্বাচনী প্রতীক হাতছাড়া হওয়ার সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে উভয় গোষ্ঠীকে নতুন প্রতীক নিয়ে লড়তে হতে পারে। সাঁড়াশি চাপে মমতা দিল্লি এবং কলকাতা, এই 2 প্রান্ত থেকেই তৃণমূল সুপ্রিমোকে কোণ ঠাসা করার পরিকল্পনা চূড়ান্ত। রাজনীতির কারবারিদের মতে, যেভাবে শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে বিরোধী শিবিরের তৎপরতা বেড়েছে, তাতে তৃণমূলের এই অভ্যন্তরীণ ভাঙন শেষ পর্যন্ত মমতার রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে বড় কঠিন পরীক্ষার কারণ হতে পারে। দল বাঁচানোর এই লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে সামাল দেন, এখন সেটাই দেখার বিষয়। রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস যখন মেসি কাণ্ডে জর্জরিত, ঠিক সেই সময়ই কলকাতা পুরসভায় দেখা গেল এক অভাবনীয় চিত্র। পুরসভার একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে এসে খোদ তৃণমূল কংগ্রেস কাউন্সিলরদের প্রশংসায় ভাসলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিরোধী দলের কাউন্সিলরদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর এই নজিরবিহীন পদক্ষেপে রীতিমতো উচ্ছ্বাসিত অনন্যা বন্দ্যোপাধ্যায় এবং কাজুরি বন্দ্যোপাধ্যায়ের মতো ঘাসফুল শিবিরের পরিচিত মুখেরা। স্বচ্ছ অ্যাপের উদ্বোধন এবং আন্তর্জাতিক যোগ দিবসের প্রস্তুতি বৈঠকে অংশ নিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতা পুরসভায় পৌঁছালে এক অন্যরকম রাজনৈতিক আবহের সৃষ্টি হয়। অরূপ বিশ্বাস ঘনিষ্ঠ বলে পরিচিত অনন্যা বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতৃবধূ কাজুরি বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের প্রশংসা করেন। তারা জানান, অতীতে বিরোধী দলের
কাউন্সিলরদের এভাবে গুরুত্ব দিয়ে ডাকা হতো না। দলমত নির্বিশেষে সকলকে একসঙ্গে নিয়ে কাজ করার এই বার্তাকে স্বাগত জানিয়েছেন তারা। দীর্ঘদিনের তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাসও এই ঘটনাকে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন। এমনকি প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকেও এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায়। বিজেপি কাউন্সিলরদের টপকে মুখ্যমন্ত্রীর কাছে তৃণমূল জনপ্রতিনিধিদের পৌঁছে দেওয়া এবং কাজরি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার একান্ত আলাপচারিতা রাজনৈতিক মহলের বিশেষ নজর কেড়েছে। এই অভাবনীয় দৃশ্যের মূল কারণ হিসেবে পুরসভার প্রশাসনিক কাজে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক শিষ্টাচার এবং উন্নয়নমূলক উদ্যোগে বিরোধীদের অন্তর্ভুক্ত করার ইতিবাচক কৌশলকে চিহ্নিত করা হচ্ছে। তবে এর রাজনৈতিক প্রভাব বেশ সুদূর প্রসারী হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিরোধী শিবিরের এক হেভিওয়েট নেতা যখন দুর্নীতির অভিযোগে কোণঠাসা হয়ে সমন এড়িয়ে চলেছেন, ঠিক তখনই তৃণমূলের অন্দর থেকে শাসক দলের শীর্ষ নেতার প্রতি এই স্বতঃস্ফূর্ত সমর্থন রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। এই ঘটনা বিরোধী শিবিরের অন্দরে অস্বস্তি বাড়ানোর পাশাপাশি আগামীর রাজনীতিতে নতুন মেরুকরণ বা দলবদলের জল্পনাকেও উস্কে দিচ্ছে। অনামী দল এনসিপিআই এ যোগ দিলেও তৃণমূল কংগ্রেসের জোড়াফুল প্রতীকের দাবি ছাড়ছেন না দলের বিক্ষুব্ধ সাংসদরা, বরং আগামী জুলাই মাসেই নিজেদের আসল তৃণমূল দাবি করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন তারা। বিক্ষুব্ধ শিবিরের অন্যতম শীর্ষ নেতা তথা উত্তর কলকাতার প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এই বিস্ফোরক দাবিতে এখন তোলপাড় রাজ্যের রাজনৈতিক মহল। সুদীপ বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান, আইনি বাধ্যবাধকতার কারণেই আমাদের আপাতত একটা নথিভুক্ত দলের ছাতার তলায় আসতে হয়েছে। 2/3 সাংসদ নিয়ে আলাদা হতে গেলে কোনো দলের সঙ্গে যুক্ত হওয়া জরুরি ছিল। স্পিকার ইতিমধ্যেই আমাদের আলাদা আলাদা ঘরও বরাদ্দ করেছেন। আগামী 20 জুলাই সংসদ চালু হলে নিজেদের রণকৌশল কেমন হবে তাও খোলসা করেছেন তিনি। সুদীপের কথায়, সংসদ খুললে তৃণমূলের বাকি 8 জন সাংসদও নিজেদের তৃণমূল বলে দাবি করবেন, কিন্তু আমাদের মুখ্য সচেতক স্পিকারকে জানাবেন যে সংখ্যাগরিষ্ঠ সাংসদ আমাদের দিকেই আছেন। এরপরে আমরা দিল্লির বড় আইনজীবীদের নিয়ে কলকাতা হাইকোর্টে যাব এবং জোড়াফুল প্রতীকের উপর আমাদের অধিকার দাবি করব। এদিকে এনসিপিআই নির্বাচন কমিশনে নথিভুক্ত হলেও সেটি কোনো স্বীকৃত জাতীয় বা আঞ্চলিক দল নয়। ফলে অন্য একটি দলে যোগ দিয়ে কিভাবে তারা তৃণমূলের প্রতীকের দাবি জানাবেন তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পর এটুকু স্পষ্ট যে জোড়াফুল প্রতীক হাতছাড়া হওয়া রুখতে এবং তা নিজেদের দখলে রাখতে অদূর ভবিষ্যতে এক দীর্ঘমেয়াদী আইনি যুদ্ধ শুরু হতে চলেছে।